এবারে আমরা বিভিন্ন প্রকার লেনদেনের ব্যাখ্যা সম্পর্কে কিছু জানবো। চলো চলো প্রথমে জানি বিনিয়োগের সুদ জিনিসটা কি। তো বিনিয়োগের সুদ জিনিসটা জানার আগে তোমরা দেখো স্ক্রিনে দুটি ছবি দেওয়া আছে। একটা হচ্ছে তুমি নিজে এবং আরেকটা হচ্ছে একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। তো বিনিয়োগ প্রতিষ্ঠানের ধারণাটা কি জানো? ধরো তোমার কিছু টাকা আছে বা তুমি একটা প্রতিষ্ঠান, তোমার কিছু টাকা তুমি কোথাও ইনভেস্ট করবা, বিনিয়োগ করবা, মানে একটা প্রতিষ্ঠানে খাটাবা। তো ওই প্রতিষ্ঠান তোমার এই বিনিয়োগের টাকাটা নিয়ে সে তার নির্দিষ্ট কাজ সম্পাদন করবে এবং লাভবান হবে। এবং তোমাকে এই যে তোমার কাছ থেকে টাকাটা সে নিল বা তুমি প্রতিষ্ঠানটাতে বিনিয়োগ করলা, এর বিনিময়ে সে তোমাকে কিছু সুদ দেবে। তো এটাই হচ্ছে বিনিয়োগ প্রতিষ্ঠানের ধারণা। তো দেখো তুমি নিজে যখন প্রতিষ্ঠানে কিছু মোটা অঙ্কের টাকা বা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতিষ্ঠানটাতে বিনিয়োগ করবা, তখন এই প্রতিষ্ঠানটা কিন্তু এই টাকা নেয়ার পরে সে নিজে লাভবান হয়ে তোমাকে একটা মানে বছরে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ তোমাকে দেবে। তো তুমি প্রতিষ্ঠানে বিনিয়োগ করলা এবং প্রতিষ্ঠান তোমাকে এই বিনিয়োগের কারণে সুদ দিল। তাহলে নিশ্চয়ই সুদের টাকাটা তুমি পেয়েছো, আর এই সুদের টাকাটা পাওয়াটা নিশ্চয়ই তোমার আয়। তাহলে বিনিয়োগের সুদটা কি দাঁড়াচ্ছে? বিনিয়োগের সুদটা দাঁড়াচ্ছে একটা আয় হিসেব। মনে থাকবে তো? চলো এবার আমরা নেক্সট পরের লেনদেনটা বা পরের বিষয়টা সম্পর্কে জানি। চলো এবারে আমরা জানি দেনাদার কি। দেখো স্ক্রিনে একটা ছবি দেয়া আছে এবং একপাশে একটি লোককে ইন্ডিকেট করা হয়েছে, সে দেনাদার, এবং আরেকটি লোককে ইন্ডিকেট করা হয়েছে তুমি নিজে। ধরো তুমি যদি কোনো ব্যক্তির কাছে টাকা পাওনা হও, মানে তুমি টাকা পাও আর কোনো ব্যক্তি তোমাকে টাকা দিতে বাধ্য থাকে বা দিতে হবে এরকম বোঝায়, তাহলে সে তোমার দেনাদার হবে। তো দেখো টেবিলে বসা লোকটির কাছে তুমি টাকা পাও, আর এই কারণে এই লোকটি তোমার কি, তোমার দেনাদার। এই লোকটি হচ্ছে তোমার দেনাদার, কারণ এই লোকটি তোমার লোকটির কাছে তুমি টাকা পাও এবং এই লোকটি তোমাকে টাকাটা দিতে হবে, এই কারণে এই লোকটি তোমার দেনাদার। তো দেনাদারকে আমরা মূলত সম্পদ হিসাবে জানি। তো মনে রেখো দেনাদার কি, দেনাদার হচ্ছে একটা সম্পদ হিসাব। আর দেনাদার কাকে বলে? যার কাছে তুমি টাকা পাবা সেই হচ্ছে তোমার দেনাদার। এবারে আমরা জানবো পাওনাদার কি। দেনাদারের ঠিক বিপরীত কথাটাই হচ্ছে পাওনাদার। দেখো চিত্রের স্ক্রিনে যে ছবিটা দেয়া আছে, টেবিলে বসা লোকটি মনে করো তুমি, মানে চেয়ারে বসা লোকটি হচ্ছে তুমি, আর দাঁড়িয়ে থাকা লোকটি হচ্ছে পাওনাদার। তো পাওনাদার মানেটা কি হচ্ছে, যে তোমার কাছে যদি কেউ টাকা পায় বা উম পাবে এরকম বোঝায়, তাহলে সে হচ্ছে তোমার পাওনাদার। তো দেখো দাঁড়িয়ে থাকা লোকটি তোমার কাছে টাকা পাবে, তাহলে তুমি দাঁড়িয়ে থাকা লোকটিকে টাকা দিতে হবে। তো এই দাঁড়িয়ে থাকা লোকটি তোমার কাছে কি, দাঁড়িয়ে থাকা লোকটি হচ্ছে তোমার কাছে পাওনাদার। কেন পাওনাদার? কারণ তুমি তার কাছে দায়বদ্ধ। কেন দায়বদ্ধ? কারণ তুমি তাকে টাকা দিতে হবে। তো কি কারণে দিতে হবে সেটা নাই বললাম। ধরো তুমি যদি তার কাছ থেকে টাকা ধার নিয়ে থাকো তাহলেই তো দিতে হবে। তো কোন না কোনো কারণে যদি দিতে হয়, কাউকে যদি তুমি টাকা দিতে বাধ্য থাকো বা দিতে হয়, সেই হচ্ছে তোমার পাওনাদার। তো আমরা বলতে পারি যে উম পাওনাদার একটা দায় হিসাব, কারণ তুমি পাওনাদারের কাছে দায়বদ্ধ থাকো, এই কারণে এটা তোমার দায় হিসেব। এবারে আমরা জানবো অনাদায়ী দেনা বা কুঋণ কি জিনিস। দেখো স্ক্রিনে দুইটা ছবি দেখানো হচ্ছে, একটা হচ্ছে তুমি নিজে, আরেকটা হচ্ছে দেনাদার। তো কুঋণটা হচ্ছে কি বা অনাদায়ী দেনাটা হচ্ছে কি, ধরো তুমি কখনো বাকিতে বিক্রি করলা, তো যার কাছে বাকিতে বিক্রি করলা তার কাছে তো তুমি টাকা পাবা, তাহলে সে তোমার কি, দেনাদার। তো এই দেনাদারের কাছে যে তুমি টাকা পাও, কখনো কোনো কারণে যদি এই দেনাদার তোমাকে টাকা পরিশোধ না করে, মানে টাকা দিতে অস্বীকার করে, বা তুমি তার কাছ থেকে টাকা আদায় করতে না পারো, সে ভেগে যায় বা সে এত গরিব হয়ে যায় যে তোমার টাকাটা তার পক্ষে আর দেওয়া সম্ভব না, তো তুমি তো আর তার কাছ থেকে টাকা আদায় করতে পারবা না। যখন তুমি নিশ্চিত হয়ে যাবা যে তার কাছ থেকে তুমি টাকা আদায় করতে পারবা না, তাহলে যে পরিমাণ টাকা তুমি আদায় করতে পারবা না সেই টাকার পরিমাণটাকেই কিন্তু বলা হয় অনাদায়ী দেনা বা কুঋণ। তো আমি আরেকটু সুন্দর করে বলতে পারি, যখন কোনো দেনাদার থেকে তোমার যে পরিমাণ পাওনা টাকা আদায় করতে পারবে না, সেই পরিমাণ পাওনা টাকাকেই অনাদায়ী দেনা
বা অনাদায়ী পাওনা বা কুরিন বলা হয়। এটা একটা ক্ষতি বা ব্যয় হিসাব। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, দেখো অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা বা কুরিন এই তিনোটা কিন্তু সমার্থক শব্দ, মানে একই কথা। তো চলো এবারে আমরা জানি অনাদায়ী দেনা আদায়টা কি জিনিস। তো আমরা তো জানি অনাদায়ী দেনা হলো যে পাওনা টাকা আর কখনো আদায় করতে পারবো না, সেটা হচ্ছে অনাদায়ী দেনা। তো এই অনাদায়ী দেনাটা যদি আদায় হয় তাহলে কি হবে, মনে করো তুমি হচ্ছে টম, আর জেরি হচ্ছে দেনাদার। তো সে করছিল কি, তোমার টাকা নিয়ে ভাইগা গেছে, এখন তুমি কোনো না কোনো কারণে কোনো সিস্টেমে বা কোনো কেস মামলা যেভাবে হোক দৌড়ে হোক যেভাবে পারো তারে ধরছো, ধইরা তোমার টাকাটা আদায় করছো। তো এই যে অনাদায়ী হয়ে গেল টাকাটা, এই টাকাটাকে যখন তুমি আদায় করবা সেটা তোমার কি হবে, সেটা তোমার আয় হবে, কারণ তো এটা একটা ক্ষতি হয়েছিল তোমার আগে, এখন টাকাটা আদায় করে ফেলছো, নিশ্চয়ই এটা তোমার একটা লাভ হইলো। তো আমরা লেখার ভাষায় বলতে পারি অনাদায়ী দেনা যদি কোনো প্রকারে আদায় করা সম্ভব হয় তাহলে তাকে অনাদায়ী দেনা আদায় বলে। আর এইটা প্রতিষ্ঠানের একটা কি, লাভ হিসাব। লাভ না মানে আয় হিসাব, আয় লাভ মুনাফা একই কথা, মনে থাকবে তো। আচ্ছা চলো এবারে পরবর্তীটাতে যাই কি আছে। তো চলো এবারে আমরা জানি ভাড়া প্রদান কি জিনিস। তোমার প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন কাজে তুমি বিভিন্ন জায়গায় যেতে হতে পারে। তো সেজন্য কিন্তু তোমাকে বিভিন্ন আহ, গাড়িতে বা যানবাহনে তোমাকে ভাড়া দিতে হতে পারে। তো যখন তুমি ভাড়া প্রদান করবা তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য বা তোমার জন্য কি হয়ে দাঁড়াবে, এটা একটা ব্যয় হিসাব হয়ে দাঁড়াবে, কারণ তুমি ভাড়া বাবদ টাকাটা খরচ করেছো, তাহলে ভাড়া প্রদান করাটা একটা ব্যয় হিসাব। খুব সিম্পলি ব্যাপারটা, না বোঝার কিছু নেই। এবারে দেখো বেতন, বেতন জিনিসটা কি। তোমার প্রতিষ্ঠানে অসংখ্য কর্মচারী থাকতে পারে, তো তাদেরকে তুমি মাস শেষে বেতন দিতে হতে পারে, বেতন দিতেই হবে, কর্মচারী থাকলে তো মাসের শেষে বেতন দিতে হবে। তো যখন তুমি প্রতিষ্ঠানে তোমার কর্মচারীদেরকে মাসিক বেতন প্রদান করবা তাহলে এটা তোমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় বলে গণ্য হবে। তারপরে দেখো বাড়ি ভাড়া। তো তুমি তোমার প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য বা বিভিন্ন কাজের জন্য যদি কোনো বাড়ি ভাড়া করো, বাড়ি ভাড়া করো তাহলে তাহলেও তোমাকে মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ভাড়া হিসাবে দিতে হবে। তো যদি মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ভাড়া হিসাবে দিতে হয় তাহলে তো এটাও তোমার একটা ব্যয়, নাকি? হ্যাঁ, তাহলে ভাড়া প্রদান একটা ব্যয় হিসাব। এবারে দেখো যাতায়াত খরচ। তো যাতায়াত খরচটাও হচ্ছে ভাড়া খরচের মতোই, ওই যে যানবাহন ভাড়া বা যাতায়াত খরচ, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করার জন্য যে টাকাটা তুমি খরচ করবা সেটা হচ্ছে যাতায়াত খরচ। তো এটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় হিসাব। তারপরে হচ্ছে পরিবহন খরচ। পরিবহন খরচটা হচ্ছে কি, তুমি অনেক দূর থেকে বা কোথাও থেকে যখন মাল কিনে প্রতিষ্ঠানে আনবা তখন মালের পরিমাণটা কম হোক বেশি হোক তোমাকে কিন্তু পরিবহন করে আনতে হবে। যদি তুমি অনেক বেশি মাল কিনো, চায়না থেকে মাল কিনো, তাহলে কিন্তু জাহাজ দিয়ে বা শিপে করে বা প্লেনে করে তোমার মালটা আনতে হবে। তো এই যে কোনো দূর থেকে বা যেখান থেকে মাল ক্রয় করার পরে প্রতিষ্ঠানে আনতে তোমার যে খরচটা হবে সেই খরচটাই কিন্তু পরিবহন খরচ। তো পরিবহন খরচ একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় হিসাব। এবারে চলো আমরা জানি বিজ্ঞাপন খরচটা কি। দেখো বিজ্ঞাপনের অনেক সিস্টেম চালু হয়েছে বাজারে। প্রথম প্রথম তো বিজ্ঞাপন দিত কিভাবে, হয়তো মাইকে বিজ্ঞাপন দিত বা দেয়ালে লিখে বিজ্ঞাপন দিত। বিজ্ঞাপনের অনেক ধারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখবা যে আমরা আগে বিজ্ঞাপন দেখতাম, বিজ্ঞাপন শুনতাম রেডিওতে, তারপরে বিজ্ঞাপন দেখতাম টেলিভিশনে, মানে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেয়া। বিজ্ঞাপন মানে বিশেষভাবে জ্ঞাপন করা, জ্ঞাপন মানে হচ্ছে জানানো তোমার পণ্যের বিভিন্ন ফিচার সম্পর্কে, বিভিন্ন গুণাগুণ সম্পর্কে যখন তুমি তোমার গ্রাহকদেরকে মানে ক্রেতাদেরকে জানাবা সেটাই হবে বিজ্ঞাপন। তো আহ, একটু আগে বলছিলাম যে আগে বিজ্ঞাপন রেডিওতে ছিল, তারপরে টিভিতে আসছে, এখন অনেক ক্ষেত্রে দেখা যায় পোস্টারিং করেও বিজ্ঞাপন করা হয়। বিভিন্ন হাসপাতালের বা বিভিন্ন উম, মানে ডাক্তার যেখানে চেম্বারের বিজ্ঞাপন এখন মাইকিং করে করা হয়।
তারপরে ধরো বিজ্ঞাপনের আরো আকাশ বিজ্ঞাপনও হচ্ছে, ধরো একটা হেলিকপ্টারে খুব নিচ দিয়ে যাবে, তার নিচে দিয়ে বিরাট একটা ব্যানার থাকবে, সেখানে থাকবে যে লাক্স। তো এটা হচ্ছে আকাশ বিজ্ঞাপনের একটা মানে উদাহরণ। এইভাবে আকাশ বিজ্ঞাপন দেওয়া হয়। এখন সবচেয়ে জনপ্রিয় যে বিজ্ঞাপনটা হচ্ছে সেটা হচ্ছে যে বিলবোর্ড বিজ্ঞাপন, একটা ব্যয়বহুল বিজ্ঞাপন। দেখবা যে বিভিন্ন শহরের মোড়ের মধ্যে বড় এক পর্দা, সে পর্দার মধ্যে কোনো একটা কোম্পানির পণ্যের বিজ্ঞাপন চলছে, সেটা হচ্ছে পণ্য বিজ্ঞাপন। সরি, সেটা হচ্ছে বিলবোর্ড বিজ্ঞাপন। আরেকটা বিজ্ঞাপন আছে পণ্য বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটার সাথে তোমরা হয়তো পরিচিত হয়ে থাকতে পারো। দেখবা যে বিভিন্ন কোম্পানি, যেমন ধরো সেভেন আপ কোম্পানি বা সানসিল্ক বা অল ক্লিয়ার, এইসব কোম্পানি বা আরো অন্যান্য অন্যান্য কোম্পানি আছে যারা কি করে তাদের পণ্যগুলা নিয়ে বিভিন্ন স্কুল কলেজে যায়, যাওয়ার পরে ফ্রিতেই তাদের পণ্যগুলা বিতরণ করে। এটাও কিন্তু একটা বিজ্ঞাপন, জাস্ট তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদেরকে জানাচ্ছে একটা সিস্টেমে। তো বিনামূল্যে পণ্য বিতরণটাও কিন্তু একটা বিজ্ঞাপন। তো বিজ্ঞাপনটা প্রতিষ্ঠানের জন্য একটা খরচ বা ব্যয় হিসাব। তো ছবিতে কিন্তু তোমরা যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা। নামটা তো ভুলে গেলাম, কি জানি নামটা, স্টিভ জবস। সে হচ্ছে স্টিভ জবস। তো তার হাতে তোমরা অ্যাপল কোম্পানির একটা আইপড দেখতে পাচ্ছ। তো এই যে উনি আইপডটা এভাবে ধরে ছবিটা তুলেছেন মূলত কিন্তু বিজ্ঞাপনের উদ্দেশ্যেই। তো আইপডের একটা বিজ্ঞাপন তো ইনি এভাবে দিয়ে দিলেন। তো বিজ্ঞাপনের একটা নতুন ধারা কিন্তু হচ্ছে যে এভাবে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়া, এটাও কিন্তু একটা বিজ্ঞাপনের ধরন। তো বিজ্ঞাপন খরচ একটা ব্যয়, এটাই মনে রেখো। এবার চলো আমরা পরবর্তীতে যাই। এবার চলো আমরা আইন খরচ বা মামলা খরচ সম্পর্কে একটু জানি। আইন খরচ বা মামলা খরচটা কি? তোমার প্রতিষ্ঠানের কোনো পণ্যের পণ্য খারাপ হয়েছে, এই কারণে কেউ একজন কেস কইরা দিল, বা তোমার প্রতিষ্ঠানের জায়গা নিয়ে অন্য প্রতিষ্ঠান দাবি করতেছে যে এই জায়গাটা আমার, বা তোমার প্রতিষ্ঠানের কোনো কিছু তুমি নিজের বা তোমার স্বত্বাধিকার বা কপিরাইট কেউ নকল করে ফেলছে। তো এই কারণে যখন মামলা হবে কোনো ব্যাপারে, তো এই মামলার জন্য কিন্তু তোমাকে খরচ করতে হবে বিভিন্নভাবে, উকিলের পিছনে, আদালতে বিভিন্নভাবে তোমাকে খরচ করতে হতে পারে। সেটাই হচ্ছে মামলা খরচ। মানে তোমার প্রতিষ্ঠানের মামলা পরিচালনা করার জন্য যে খরচগুলা করবা সেগুলাই হচ্ছে মামলা খরচ বা আইন খরচ। তো এই আইন খরচ বা মামলা খরচ প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় হিসাব। এবার আসো আমরা জানি আপ্যায়ন খরচ। দেখো এই ছবিটা মনে হয় পূর্বেও দেখছিলাম, কেমন সুন্দর কমলা, তারপরে কলা আর ইত্যাদি ইত্যাদি দিয়া প্রতিষ্ঠানের সবাইকে আপ্যায়ন করতেছে। তারা হয়তো বিভিন্ন কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারে বা একই প্রতিষ্ঠানের কেউ। তো দেখো আপ্যায়ন খরচটা হচ্ছে তোমার মানে তোমার প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদেরকে যদি কোনো ব্যাপারে যখন তুমি আপ্যায়ন করবা, মানে নাস্তা টাস্তা করা বা খাওয়া বা দাওয়া, বা এগুলো হচ্ছে আপ্যায়ন খরচ। আমরা গেস্টকে যেভাবে আপ্যায়ন করি আর কি, মেহমান আসলে যেভাবে আপ্যায়ন করি, এভাবেই প্রতিষ্ঠানেও গেস্ট থাকে। প্রতিষ্ঠানের গেস্ট হচ্ছে প্রতিষ্ঠানের ব্যবসায়িক বন্ধু যারা বা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যারা আছে তারাই হচ্ছে গেস্ট। তো তাদেরকে যখন তুমি আপ্যায়ন করবা, আপ্যায়ন বাবদ যে টাকাটা খরচ হবে সেটাই হচ্ছে আপ্যায়ন খরচ। তো আপ্যায়ন খরচ প্রতিষ্ঠানের একটি ব্যয় হিসাব। তারপরে দেখো মজুরি খরচ। মজুরি খরচটা কি জিনিস? বেতন আর মজুরির মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য জানো? এটা হচ্ছে যে বেতন কিন্তু তোমার প্রতিষ্ঠানে একটা ব্যক্তিকে তুমি নিয়োগ দিবা, সে কিন্তু আনলিমিটেড একটা অনির্দিষ্ট সময় পর্যন্ত তোমার কাছে থাকবে, বা একটা বিশাল সময় পর্যন্ত। জেনারেলি এটা 6-7 মাস বা 1 বছরের চেয়েও বেশি হয়। তো তাকে মাসে মাসে তুমি একটা খরচ মানে তার বেতন বাবদ তুমি তাকে পেমেন্ট করবা। এটা হচ্ছে বেতন খরচ। কিন্তু মজুরিটা হচ্ছে একটা নির্দিষ্ট কাজ, যে 1 ঘন্টার একটা কাজ হতে পারে, বা 10 ট্রাক মাল আনা হতে পারে, বা 10 ট্রাক মাল নামানো হতে পারে, 10 ট্রাক মাল উঠানো হতে পারে। মানে একটা নির্দিষ্ট পরিমাণ কাজের জন্য যখন তুমি কাউকে নিয়োগ দিবা, সেটাই হচ্ছে মানে মজুরি খরচ। নিয়োগ দিয়ে যে টাকাটা দিবা আর কি, সেটাই হচ্ছে মজুরি খরচ। তো দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে কয়েকজন শ্রমিক ইট নিয়ে যাচ্ছে। তো এটা একটা ইটভাটার ছবি। তো ইটভাটার কাজগুলা কিন্তু এরকম হয় যে একদিন কাজ করলে 60 টাকা, তাদের কিন্তু আসলে মাসিক কোনো বেতন হয় না। তবে এখন মনে হয় বাড়তে পারে। তবে আমি যখন নবম দশমে পড়তাম তখন 60 টাকা ছিল। আমার খেয়াল আছে, আমার অনেক বন্ধু কাজ করতো। তো এভাবে যখন তুমি একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কাজের জন্য যখন কাউকে পেমেন্ট করবা, সেটা হবে মজুরি খরচ। তো মজুরি খরচটাও কিন্তু প্রতিষ্ঠানের একটা ব্যয় হিসাব। এবারে চলো আমরা জানি টেলিফোন, ডাক ও তার খরচ।
দেখো, তুমি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে অনেককেই টেলিফোন করতে হতে পারে, চিঠি পাঠাতে হতে পারে, তার বার্তা পাঠাইতে হতে পারে। তবে তার বার্তা আজকাল প্রচলন আছে কিনা জানি না। ডাকের প্রচলন খুবই অল্প, টেলিফোন আর মোবাইলটাই সবচেয়ে বেশি চলছে, এবং কিছুদিন পরে এগুলো থাকবে না, সব ইন্টারনেট কনফারেন্সিং হয়ে যাবে আর কি, স্কাইপে কল দেবে ইত্যাদি। আরো নানা রকম মিডিয়া আছে, নিমবাস, ফেসবুক, এগুলোর মাধ্যমে যোগাযোগ করবে। তো এই যে যোগাযোগের জন্য যে খরচটা, মানে টেলিফোন ডাক ও তারের জন্য যে খরচটা করি, সেটাই হচ্ছে টেলিফোন ও ডাক ও তার খরচ। তো এটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় হিসাব। তো চলো এবারে আমরা মণিহারি সম্পর্কে জানি। তো মণিহারি আর সম্পদ কিন্তু প্রায় একই জিনিস। না, একই জিনিস না, মানে সম্পদের একটা ভাগের নাম হচ্ছে মণিহারি। তো কেমন ধরো, সম্পদ বলতে তো আমরা বুঝি চেয়ার টেবিল আসবাবপত্র, দালান কোঠা কোঠা, তারপরে ফ্রিজ, টেলিভিশন, যন্ত্রপাতি ইত্যাদি অনেক কিছু। সরি, এগুলাই হচ্ছে সম্পদ। তো এগুলা তো সম্পদ। তো সম্পদের একটা ভাগের নাম কিন্তু যন্ত্রপাতি। যেমন ধরো, যেগুলা দিয়ে আমরা পণ্য উৎপাদন করি, এগুলো হচ্ছে যন্ত্রপাতি। আবার যেগুলা ব্যবহার করি যন্ত্রপাতি, যন্ত্রপাতি এগুলো হচ্ছে সরঞ্জাম। যেমন যেগুলা মানে আমাদের কাজে সহায়তা করে, যেমন ফ্যান বাতাস দেয়, টেলিভিশনে আমরা খবর দেখি, কোনো প্রতিষ্ঠান টেলিভিশন থাকতেই পারে, ফ্রিজ থাকতে পারে কোনো জিনিস রাখার জন্য। তো এগুলো হচ্ছে সরঞ্জাম, অফিসের সরঞ্জাম। আবার ধরো চেয়ার টেবিল আসবাবপত্র, এগুলাকে কিন্তু অফিস সরঞ্জাম বা যন্ত্রপাতি বলে না, এগুলাকে বলে আসবাবপত্র। তো সবগুলাই কিন্তু সম্পদ, কিন্তু কাঠের জিনিসগুলা বা প্লাস্টিকের ব্যবহার্য জিনিসপত্রগুলা কিন্তু মানে আসবাবপত্র হিসাবে পরিচিত। তো মণিহারি কাকে বলে? তো মণিহারি গুলা বোঝার জন্য আমি তোমাদেরকে বলতে পারি, ছোটখাটো যে যন্ত্রপাতিগুলা, এগুলো হচ্ছে মণিহারি। যেমন ধরো পেপার ক্লিপস, তারপরে আলপিন, পিন, তারপরে ক্লিপ, তারপরে নানা রকম কাঁটা, তারপরে পেপার ক্লিপ হোল্ডার, এই জিনিসগুলো হচ্ছে মানে পেপার, মানে কাগজ ফেলার ঝুড়ি। মানে বিশেষ করে 1 টাকা থেকে ধরো 500 টাকা পর্যন্ত জিনিসগুলোকে মণিহারি হিসাবে বিবেচনা করতে পারো। তো ইত্যাদি জিনিসগুলোকে আমরা যদি মণিহারি হিসাবে বিবেচনা করি, তাহলে মণিহারি কি? মণিহারি কিন্তু একটা সম্পদ হিসাব। তুমি দেখো, তুমি যদি এই বছরে ধরো একটা নির্দিষ্ট বছরের জন্য যদি তুমি 10,000 টাকা, সরি 10,000 এত না, ধরো তুমি 3,000 টাকার মণিহারি কিনছো, মানে 3,000 টাকার পিন কিনছো, স্টেপলার কিনছো, তারপরে ঘাম কিনছো, আইকা কিনছো, আলপিন কিনছো, ক্লিপ কিনছো, ঝুড়ি কিনছো, এই যে এগুলা কিনলে, এগুলো হচ্ছে মণিহারি সম্পদ। এখন এই মণিহারি সম্পদগুলা কিন্তু তোমার সারা বছরে একই থাকবে না। ধরো 1 বছরের পরে কিন্তু দেখা যাবে যে আলপিন শেষ হয়ে গেছে, আইকা শেষ হয়ে গেছে। এই যেগুলো শেষ হয়ে গেল, মানে যেগুলো তুমি ব্যবহার করে ফেললা, মানে ব্যবহৃত মণিহারিটা কিন্তু ব্যয়। মানে যে মণিহারি জিনিসগুলো তুমি ব্যয় করে ফেলছো, এগুলো হচ্ছে ব্যয়। আর যেগুলো ব্যবহার করো নাই, প্রতিষ্ঠানে আছে, এটাই হচ্ছে সম্পদ, মণিহারি সম্পদ। তো মণিহারি একটি সম্পদ হিসাব, আর ব্যবহৃত মণিহারি গুলা ব্যয় হিসাব। এবারে চলো জানি নগদ তহবিল। তোমাদেরকে আগেই বলছি যে প্রতিষ্ঠানের সম্বল এবং পুঁজিকে সম্পদ বলে। তো নগদ তহবিল মানে কি? পুঁজি বা নগদ টাকা। তো নগদ টাকাকে কিন্তু তোমরা সম্পদ বলে জানবা। এই জিনিসটা যাতে কখনো ভুল না হয় বা মনে থেকে চলে না যায় যে নগদ টাকাকে সম্পদ বলে বিবেচনা করা হয়, এবং নগদ টাকা সম্পদ, এটা একটা তরল সম্পদ। এবারে চলো আমরা জানি পণ্য ক্রয়। তো পণ্য ক্রয়ের ব্যাপারটা মনে হয় তোমাদেরকে ক্লিয়ার করে ফেলছি পূর্বেই। তো পণ্য ক্রয় হচ্ছে, ধরো তুমি যখন তোমার প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু কিনে আনবা, মানে কোনো কিছু কিনে আনবা বলতে পণ্য ক্রয়। পণ্য বলতে তুমি যেটা বিক্রয় করে আয় রোজগার করো, সেটাই হচ্ছে পণ্য। তো সেই জিনিসটা যখন ক্রয় করবা, এটা তোমার ব্যয় বলে বিবেচিত হবে। পণ্য ক্রয়টা একটা ব্যয় হিসাব। এবারে চলো আমরা দেখি পণ্য বিক্রয়। তো পণ্য বিক্রয়টাও পূর্বে আলোচনা করা হয়েছে। আহ, তো বাট্টা বলছিলাম, বাট্টার ধরন আছে। বাট্টা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, আরেকটা হচ্ছে প্রদত্ত বাট্টা। তো প্রাপ্ত বাট্টাটা হচ্ছে কি জানো, ধরো তুমি যখন বাট্টা পাবা, মানে তুমি যখন কম দিতে পারবা, ছাড় পাবা, তাহলে সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। যেমন ধরো তুমি যদি পাওনাদারকে পরিশোধ করতে গিয়ে টাকা কম দিতে পারো, তাহলে এই বাট্টাটা হচ্ছে কি প্রাপ্ত বাট্টা, মানে তুমি কমে দিতে পারছো।
মানে তুমি 500 টাকা কম দিছো, তাহলে এই যে ছাড়টা, এই ছাড়টা হচ্ছে যাকে তুমি টাকাটা দিছো পাওনাদার তোমারে মাফ করে দিছে আর তুমি মাপ নিয়ে আসছো, তাহলে এটা হচ্ছে প্রাপ্ত বার্তা। তো প্রাপ্ত বার্তা একটা আয় হিসাব। আর প্রদত্ত বার্তাটা কি জিনিস জানো? কি জিনিস সেটা তো বললামই। প্রদত্ত বার্তাটা হচ্ছে বার্তা তো বললামই। প্রদত্ত বার্তাটা হচ্ছে ওই যে দেনাদার যখন তোমাকে টাকা দিতে আসলো, তখন করলো কি, সে যখন তোমাকে টাকা দিতে আসলো সে কিছু টাকা কম দিয়ে বললো আর দিতে পারবো না, মাফ করে দেন। তো তুমি তো যদি তাকে টাকাটা মাফ করে দাও, ধরো সে যদি তুমি যদি তার কাছে 10,000 টাকা পাও, তো সে টাকা দিতে এসে তোমাকে 9,900 টাকা দিল, 100 টাকা দিবে না আর। তো বললো যে এটা মাফ করে দিন। তুমি যদি মাফ করে দাও তাহলে এই মাফটা তুমি করছো, আর সে বাট্টাটা তোমার কাছ থেকে নিয়ে নিল, মানে সে বাট্টা পাইছে, তুমি তারে বাট্টা দিছো। তো সে কি করলো সেটা না, সেটা তোমার দেখার বিষয় না। তুমি দেখো তুমি কি করলা, তুমি তাকে মাপটা দিছো, 100 টাকা মাপ দিয়ে দিছো। তো এই যে মাপ দিছো, এটা হচ্ছে প্রদত্ত বাট্টা, মানে তুমি তাকে বাট্টা দিছো, তুমি তাকে ছাড় দিছো। এই প্রদত্ত বাট্টাটা তাহলে একটা ব্যয় হিসাব। তো মনে রেখো, প্রাপ্ত বাট্টা একটা আয় হিসাব, অন্যদিকে প্রদত্ত বাট্টা একটা ব্যয় হিসাব। তো চলো এবারে জানি ব্যাংক জমার সুদ জিনিসটা কি। দেখো, প্রতিষ্ঠান তার নগদ অর্থ বিভিন্ন হিসাবের মাধ্যমে ব্যাংকের মধ্যে জমা রাখে। তো তোমরা এক পাশে প্রতিষ্ঠান দেখছো, আরেক পাশে ব্যাংক। মনে করো যে প্রতিষ্ঠান ব্যাংকে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলো। তো এই জমা রাখার ফলে হ্যাঁ, ব্যাংক কিন্তু এই জমাকৃত টাকাটা বিনিয়োগ করবে। বিনিয়োগ করে ব্যাংক আয় করবে। তো এই যে আয় করবে, আয়ের একটা অংশ কিন্তু প্রতিষ্ঠানকে দেবে। কেন দেবে? কারণ প্রতিষ্ঠানের টাকাটা ব্যাংক বিনিয়োগ করে আয় উপার্জন করছে, এবং এই আয়ের একটা অংশ কিন্তু প্রতিষ্ঠান পাওনা। তো কেন পাওনা? কারণ প্রতিষ্ঠানের টাকাটাই তো বিনিয়োগ করছে ব্যাংক। এই কারণে ব্যাংকের বিনিয়োগের যে লাভের অংশ থেকে একটু কিছুটা টাকা পাওনা। তো ব্যাংক করে কি, প্রতিষ্ঠান বা কেউ যখন ব্যাংকে টাকা জমা রাখে, তখন সেই টাকাগুলা বিনিয়োগ করে। বিনিয়োগ করার ফলে যে আয় হয়, এই আয়ের থেকে কিছু একটা অংশ মানে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে দেয়। তো এই যে দিয়ে দেয়াটা, এই দিয়ে দেয়াটাই হচ্ছে মানে সুদ, ব্যাংক সুদ। তো জমা ব্যাংকে যখন তুমি জমা দিবা, তখন ব্যাংকে তোমাকে মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সুদ হিসাবে দেবে। তো তুমি প্রতিষ্ঠানে অর্থ জমা রাখলা, আর ব্যাংক কি করলো? তুমি অর্থ কোথায় জমা রাখছো? ব্যাংকে জমা রাখছো, প্রতিষ্ঠান না। তুমি প্রতিষ্ঠানে, সরি, তুমি তো প্রতিষ্ঠান, আর তুমি টাকা জমা রাখছো ব্যাংকে। তো ব্যাংক তোমাকে এই জমা টাকার উপরে সুদ প্রদান করবে। তার মানে তুমি তো প্রতিষ্ঠান, তুমি কি পাবে? সুদটা পাবে না? ব্যাংক জমার সুদটা তুমি পাবে। তো যদি তুমি ব্যাংক জমার সুদটা পাও, তাহলে নিশ্চয়ই এটা তোমার একটা আয়। তো লিখিতভাবে বলতে পারি, প্রতিষ্ঠান তার অর্থ বিভিন্ন হিসাবে ব্যাংকে জমা রাখে। জমাকৃত অর্থের উপর ব্যাংক বিভিন্ন হারে প্রতিষ্ঠানকে সুদ প্রদান করে। তাই ব্যাংক জমার সুদ প্রতিষ্ঠানের জন্য একটা আয় হিসাব। এবারে চলো আমরা জানি পকেটমার, ছিনতাই বা চুরি জিনিসটা কি। এই জিনিসটা অনেক হইতে পারে। চুরিটা কিরম হইতে পারে? ধরো তুমি যে প্রতিষ্ঠানের মধ্যে যারা হিসাব রক্ষক রাখছো, নিজেও চুরি করতে পারে, আবার অনেক ছিচকাচুর আইসাও গোপনে টাকা নিয়ে যেতে পারে কিছু টাকা। তো এভাবে চুরি হইতে পারে প্রতিষ্ঠানের টাকা। আবার ধরো পথের মধ্যে তুমি টাকা নিয়ে যাচ্ছ, ব্যাংকে জমা দিবা বা কোনো মাল কিনবা, এখন টাকাটা পকেট মানে রাস্তা থেকে, মানে তোমার কাছ থেকে কেউ টান দিয়া নিয়ে চলে গেল, এটা হচ্ছে ছিনতাই। আর পকেট মারটা তো বুঝুই, তুমি হাঁটতেছো, তোমার পকেট কাইটটা ঠুস করে বা গোপনে তোমার পকেট থেকে টাকাটা নিয়ে গেল। তো এটা হচ্ছে পকেট মার, ছিনতাই বা চুরি। তো প্রতিষ্ঠানের টাকা যখন আহ পকেট মার নিয়ে যাবে বা ছিনতাই হয়ে যাবে বা চুরি হয়ে যাবে, তো এটা নিশ্চয়ই প্রতিষ্ঠানের জন্য একটা ক্ষতি। তো চুরি, ছিনতাই, পকেটমার ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য ক্ষতি। আর ক্ষতিটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় ব্যয় বলি। তো চুরি, ছিনতাই, পকেটমার হওয়াটা কি হবে প্রতিষ্ঠানের জন্য? ব্যয় হিসাব বলে গণ্য হবে।